আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে স্বাগত জানাচ্ছি রক্তের ঋণ, বাংলাদেশ রক্তের ঋণ, বাংলাদেশ লিগাসি অফ ব্লাড, এই গ্রন্থ পাঠের পাঠচক্রের চতুর্থ পর্ব। আজকে শুরু করব চতুর্থ অধ্যায় থেকে। তো সবাই সাথে থাকুন, শুনতে থাকুন, এবং পূর্ববর্তী পর্বগুলো আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন। যারা পূর্ববর্তী পর্বগুলো দেখেননি, তারা পূর্ববর্তী পর্বগুলো দেখে নেবেন। চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা তো। তো ক্রনোলজি যদি পর্যায়ক্রমে সিরিজ আকারে দেখতে থাকেন তাহলে ভালো হয় আর কি। যাই হোক, আজকে অধ্যায় 4 থেকে পাঠ করব। সবাই পাশে সাথে থাকুন। আমি এখন বই শেয়ার করছি। এই তো বই। এমন মুজি সরি, এমন মুজিবের মিলিটারি ভীতি। মিলিটারি কেন ভয় পেতেন, বা মিলিটারির প্রতি তার ভীতি ছিল কেন, বা কি কি ধরনের ভীতি ছিল, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। একটা কোটেশন বলি, শেখ মুজিবুর রহমান নিজের কোটেশন। তো বলেছেন যে পাকিস্তান সেনাবাহিনীর মতো আর একটা দানবের সৃষ্টি করতে চায় না। অর্থাৎ সেনাবাহিনী হচ্ছে দানবের মতো, সেনাবাহিনীর সাথে তুলনা করছে দানবের সাথে। অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী দানব ছিল, ওরকম দানব সেনাবাহিনী সৃষ্টি করতে চায় না শেখ মুজিবুর রহমান। যাই হোক, 1973 সাল, মুজিব শাসনের দ্বিতীয় বছর, শেখ মুজিবের জন্য বেশ কিছু অশুভ লক্ষণ নিয়ে বছরটির যাত্রা শুরু। তার শাসনের প্রথম বছরটি একটি মাত্র সোনালী সাফল্যের দাবিদার, আর তা হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে শেখ মুজিবের চিন্তার ফসল এ মহত্তম জাতীয় দলিল জাতীয় সংসদে পাশ হয়ে গেল। সুনিপুণ হস্তলিখিত সংবিধানে শেখ মুজিব সই করলেন 1972 সালের ডিসেম্বরের মাঝামাঝি। অনেক অশুভের মাঝে এ ছিল এক শুভ অবদান। নিজ হাতে সম্পন্ন নিজ হাতে সম্পন্ন এ মহৎ কর্মের জন্য শেখ মুজিব অবশ্যই গর্বিত। পরবর্তী সাংবিধানিক পদক্ষেপ হিসেবে তিনি 1973 সালের 7ই মার্চ তারিখে নির্বাচনের দিন ধার্য করলেন। এটা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ উভয়ের জন্যই সুসময় হওয়া উচিত ছিল। কিন্তু হঠাৎ হঠাৎ করেই যেন নববর্ষের শুভ দিনে ঢাকার রাজপথে এক অবিশ্বাস্য হিংসাত্মক ঘটনা সংঘটিত হলো। খুলনা আর বন্দর নগরী চট্টলাতেও উচ্ছৃঙ্খল ছাত্র জনতা একই ঘটনা ঘটালো। ছাত্র জনতা মিলে তিনটি প্রধান শহরে মুজিব শাসনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ল। আমাদের বিশ্বাস করা সহজ হবে, বর্তমানে যে আমরা ছাত্র বিক্ষোভ দেখেছি, ছাত্র জনতার বিক্ষোভ। ঘটনার সূত্রপাত হয় ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী কার্যকলাপের বিরুদ্ধে। ঢাকার ছাত্ররা সেদিন হ্যানয় শহরে যুক্তরাষ্ট্রের বোমাবাজির বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ইনফরমেশন সেন্টার ও লাইব্রেরির বাইরে এক বিরাট জনতার সমাবেশ। জনতা ক্রোধান্বিত হলেও শান্তি ভঙ্গের শান্তি ভঙ্গের কোনো লক্ষণ পরিদৃষ্ট হয়নি। সকলেই ভাবছিল ছাত্ররা তাদের প্রতিবাদ জ্ঞাপন শেষে সরে পড়বে। হঠাৎ করে কারো উস্কানিতে ছাত্ররা ওই বিল্ডিং আক্রমণ করে, আর মুহূর্তের মধ্যে ছাত্র পুলিশ সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হয় 2 জন ছাত্র আর 6 জন হয় আহত।
ঘটনাটি ওই ঘটনাটি শেখ মুজিবের জন্য বিপর্যয়ের মতো বিপর্যয়ের বার্তা বয়ে আনে। ওই তো সেদিন শেখ মুজিব নিজেও ছাত্র নেতা হিসেবে জনগণের মনের কথা নিজ কণ্ঠে প্রতিধ্বনিত করে পাকিস্তানের মিলিটারি সরকারের তখ্ত কাঁপিয়ে দিয়েছিলেন। পরিশেষে ওই সামরিক সরকারের হিংস্র খাবার নাগপাশ থেকে পরিপূর্ণ মুক্তি এলো তারই পিঠে ভর দিয়ে। অথচ কি আশ্চর্য, বাংলাদেশ প্রতিষ্ঠার 1 বছর যেতে না যেতেই ঢাকায় শেখ মুজিবের পুলিশের গুলিতে প্রাণ দিতে হলো ছাত্রদের। আহা, ঘটনাটির তাৎপর্য আর গুরুত্বে ভরে ওঠে। স্বাধীনতার পর এ ধরনের রক্তক্ষয়ী ঘটনা এ দেশে ঘটেনি। অবশ্য বামপন্থী ছাত্রনেতা আব্দুর রব মাত্র 4 মাস আগে শেখ মুজিবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছিল। মুজিব সে অভিযোগ রাজনৈতিক চমক বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এ বিদ্রোহ, রক্তপাত এবং রাজপথে গুলি, এসব ঘটনা তিনি কিভাবে উড়িয়ে দেবেন? বামপন্থী ছাত্রদল দেশব্যাপী হরতালের আহ্বান জানালো। শেখ মুজিব হরতালের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। একদিকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে ওই রক্তপাতজনিত সমালোচনার পথ বন্ধ করলেন, অন্যদিকে পরিষ্কার ভাষায় সোভিয়েত ইউনিয়নের চর নামে আখ্যায়িত করে তার দলীয় জনগণকে প্রতিপক্ষের বিরুদ্ধে উস্কিয়ে দিলেন। ফল হলো বেশ চমৎকার। কয়েক ঘন্টার মধ্যে বাঁশের খুঁটি আর কাস্তে হাতে লক্ষাধিক গ্রামবাসী আওয়ামী লীগারদের সাথে জড়ো হয়ে প্রথমে ছাত্রাবাস থেকে এবং পরে রাজপথ থেকে বামপন্থীদের ছিন্ন ভিন্ন করে দিল। হরতালের আয়োজন এমন ভাবে বানচাল করে দেওয়া হলো যে শেষ নাগাদ বর্ষিয়ান জননেতা মাওলানা ভাসানী এবং তার আহত প্রতিবাদ সভায় ভঙ্গ দিয়ে নিজ গ্রামের বাড়িতে নিরাপদে নিরাপদে পালিয়ে বাঁচেন। দিনটির ঘটনাবলীর দুটি গুরুত্বপূর্ণ দিক পরিষ্কারভাবে ফুটে ওঠে। প্রথমটি, মুজিবের প্রতিপক্ষের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে সম্মুখ সমর তাকে পরাভূত করা সম্মুখ সমরে তাকে পরাভূত করা কখনো সম্ভব নয়। এ ধরনের ধারণা অবশ্য শেখ মুজিবের জন্য মারাত্মক ফলশ্রুতির ইঙ্গিতবহ ছিল। শেখ মুজিবকে গদিচ্যুত না করে হত্যা করা হলো কেন? প্রশ্ন করা হলে মেজর রশিদ বলল, অন্য কোনো পন্থা খোলা ছিল না। তিনি ছিলেন ঘটনপটিয়েসী। সুযোগ দেওয়া হলেই বিপদের ঘনঘটা আমাদের উপরই নিপতিত হতো। দ্বিতীয়টি ছিল শেখ মুজিবের জন্য অত্যন্ত সুখকর। প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তি পরীক্ষায় সফলকাম হয়ে 3 মাস পরে জাতীয় সংসদ নির্বাচনেও বিরাট বিজয় লাভ করেন। তার আওয়ামী লীগ জাতীয় সংসদের 315টি আসনের মধ্যে 360টি আসন লাভ করে। অবশ্য নির্বাচনে ক্ষমতাসীন সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে অনেক। সুবিধাবাদী চতুর রাজনীতিবিদ মাওলানা ভাসানী প্রথমে শেখ মুজিবের বিরোধিতা করলেও নির্বাচনের পর চুপিসারে সরকারের পিছু নেন এবং নির্বাচন নির্বাচনের ফলাফলের উপর মন্তব্য করতে গিয়ে বলেন, নির্বাচনের ফলাফল বাংলাদেশে অবিমিশ্র সমাজতন্ত্র কায়েমের ইঙ্গিতবহ। সম্ভবত শেখ মুজিব নির্বাচনের ফলাফলকে তার নিজের বিজয় এবং নীতির প্রতি জনগণের সমর্থন বলে মনে করলেন। সাংবাদিকদের সঙ্গে তার কথা প্রসঙ্গে মুজিব বলেছিলেন, নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে আমি আমার জনগণকে কত ভালোবাসি। আমি আমার জনগণকে যতটা ভালোবাসি তারাও আমাকে ততটাই ভালোবাসে। সুতরাং দেশ পুনর্গঠনের প্রশ্নে আর আওয়ামী লীগারদের মনের কাটা হয়ে রইল না, বরং শেখ মুজিব তার আওয়ামী লীগারগণ নির্বাচনে বিজয়ের মাঝে যেন তারা তাদের পূর্বকর্মে ফিরে যাবার লাইসেন্স পেলেন। শুরু হলো পূর্ব নৃত্যের তালে 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 ভুখানাঙ্গা মানুষের শ্রুতিকটু নুপুরের ঝংকার। নির্বাচনের অনেকগুলো দিকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক ছিল সেনাবাহিনীর ভোটদানের নমুনা জরিপ। অবশ্য তা প্রকাশ করা হয়নি, কিন্তু শেখ মুজিব আর তার উপদেষ্টাগণ সযত্নে তা লক্ষ্য করেন। বিষয়টি আওয়ামী লীগ সরকারকে বিব্রত করে তোলে।
এ কারণে যে মিলিটারি ক্যান্টনমেন্ট গুলিতেও রক্ষিত হিসাবে দেখা যায়, মুজিবের আওয়ামী লীগ প্রার্থীদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। মুজিব হত্যার পর জেনারেল জি আর ব্রিগেডিয়ার মঞ্জুর আমাকে বলেছিলেন, সৈন্যরা 80% এরও বেশি বেশি ভোট আওয়ামী লীগের বিরুদ্ধে প্রদান করেছিল। ওই সকল সৈনিকদের অধিকাংশ ছিল স্বাধীনতা সংগ্রামের প্রথম সারির বীর সেনা। সে সময় মুজিব ছিলেন দেশ ও জাতির জনক, আর তাদের অনুপ্রেরণার উৎস। মাত্র 15 মাসের ব্যবধানে তারা আজ মুজিবের বিরুদ্ধে বৃহত্তম এক সংগঠন হিসেবে গড়ে উঠেছে। পরে আমি এই বিদ্রোহের কারণগুলো মেজর ফারুক, মেজর রশিদ, ব্রিগেডিয়ার মঞ্জুর, জেনারেল জিয়াউর রহমান এবং আরো কিছু অফিসার ও জওয়ান এর কাছে জেনে নিয়েছিলাম। শেখ মুজিবের হত্যার পর 11ই ডিসেম্বর 1975 সালে ঢাকায় এক সাক্ষাৎকারে জেনারেল জি আমাকে বলেছিলেন, আমরা সত্যিকারের অর্থে কোনো সেনাবাহিনী ছিলাম না, কাগজে পত্রে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আহা, সেনাবাহিনী ছিলই না আসলে। সেনাবাহিনীর জন্য আইনগত কোনো ভিত্তি ছিল না। টেবল অফ অর্গানাইজেশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট বলে কোনো জিনিস ছিল না। সবই ছিল অ্যাডহক। সেনাবাহিনী বেতন পেত কারণ মুজিব তা দিতে বলেছিলেন। মুজিবের মুখের কথার উপর আমাদের অস্তিত্ব নির্ভরশীল ছিল। আমাদের ছেলেরা নরকের যাতনায় ভুগছিল, কিন্তু মুখ ফুটে কোনো অভিযোগ করেনি, কারণ এরা দেশের সেবায় নিয়োজিত ছিল এবং এরা প্রয়োজনে যে কোনো উৎসর্গ করতেও প্রস্তুত ছিল। একই দিনে ব্রিগেডিয়ার মঞ্জুর, জিআর চিফ অফ জেনারেল স্টাফ, আমাকে বলেছিল, এ দেশের সেনাবাহিনী একটা স্বেচ্ছাসেবক দলের মতো। আমাদের অফিসার এবং জওয়ানেরা সৈনিক হিসেবে তাদের ভবিষ্যৎ গড়তে চায় বলে তাদের স্বেচ্ছাসেবক হিসেবেই কাজ করতে হচ্ছে। বিনিময়ে বিনিময়ে তারা কি পেয়েছে? প্রত্যেকেই এরা হতভাগ্য। এদের খাবার নেই, তাদের কোনো প্রশাসন নেই, অস্ত্রশস্ত্র নেই। তুমি অবাক হবে, তাদের জার্সি নেই, গায়ে কোট নেই, পায়ে দেওয়ার মতো বুট পর্যন্ত নেই। শীতের রাতে তাদেরকে কম্বল গায়ে দিয়ে পাহারা দিতে হয়। আমাদের অনেক সিপাহী এখনো লুঙ্গি পরে কাজ করছে, তাদের কোনো ইউনিফর্ম নেই, তদুপরি তাদের উপর হয়রানি। মঞ্জুর দুঃখ করে বলল, পুলিশ আমাদের লোকদের পিটাতো, পাকিস্তান থেকে প্রত্যাগত সরকারি আমলারা আমলারা সেনাবাহিনীকে ঘৃণার চোখে দেখতো। একবার আমাদের কিছু ছেলেকে মেরে ফেলা হলো। আমরা মুজিবের কাছে গেলাম। মুজিব কথা দিলেন তিনি ব্যাপারটি দেখবেন। পরে তিনি আমাদের জানালেন, আমাদের ছেলেরা কোলাবোরেটর ছিল বলে তাদের মেরে ফেলা হয়েছে। বাহ বাহ, কি দারুণ, কি দারুণ! বিচার তো করলোই না, বললো যে কোলাবোরেটর ছিল বলে তাদেরকে মেরে ফেলা হয়েছে। মঞ্জুরের মতে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য মুজিব সকল পন্থাই ব্যবহার করেছিলেন। তিনি কাউকে তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এমন সন্দেহ হলেই সেখানে ভাঙন ধরিয়ে দিতেন। একমাত্র মুজিবই সেনাবাহিনীতে ভাঙন ধরিয়ে একে টুকরো টুকরো করে ফেলেছিলেন। জেনারেল জিয়া, মঞ্জুর এবং আরো অনেক অফিসারের সঙ্গে আলাপ করে আমার ধারণা জন্মালো যে শেখ মুজিব তার দ্বিতীয় ছেলে জামালকে সেনাবাহিনীর উচ্চ পদের জন্য তৈরি করেছিলেন। মঞ্জুর জানালেন যে মুজিব জামালকে আর্মিতে ঢুকিয়ে উপযুক্ত প্রশিক্ষণের জন্য ইয়ো ইয়োগোস্লাভ মিলিটারি একাডেমিতে পাঠিয়ে দেন। জামাল ওখানকার পড়াশোনায় সম্ভবত কুলিয়ে উঠতে না পেরে মুজিবকে দারুণভাবে হতাশ করে ঢাকায় ফিরে আসে। এরপর মুজিব তাকে বিলেতের সেন্ট হার্স্ট মিলিটারি একাডেমিতে পাঠাতে চাইলেন। তিনি তখন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল শফিউল্লাহকে টেলিফোনে বললেন তিনি যেন জামালকে হ্যান্ড হ্যান্ড হার্স্ট এ ক্যাডেট হিসেবে পাঠানোর ব্যবস্থা করেন। এতে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথম কারণ, হ্যান্ড হার্স্টের ক্যাডেটদের বহু পরীক্ষা নিরীক্ষা ও নিয়ম কানুন পালন সাপেক্ষে বাছাই করা হয়, আর সেখানে জামালের চাইতে অনেক মেধাবী এবং অধিকতর যোগ্য প্রার্থীও ছিল। ফলে একটা ধারণা করা হয়েছিল যে ব্রিটিশের ব্রিটেনের প্রিমিয়ার মিলিটারি একাডেমি জামালকে যোগ্য বলে বিবেচিত করবে না। কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী অনুরোধ বিবেচনা করে তারা 6,000 পাউন্ড প্রশিক্ষণ ফি সহ বিশেষ ব্যবস্থায় জামালকে গ্রহণ করতে রাজি হলো। মঞ্জুর মতে ওই টাকা অর্থ মন্ত্রণালয়ের অজ্ঞাতে বিশেষ আর্মি চ্যানেলে গোপনীয়ভাবে সেন্ট হার্স্টে পাঠানো হয়েছিল। জামাল ছিল একজন সম্ভ্রমশীল
ভদ্র ও সুশীল তরুণ। তার ব্যক্তিত্বে ছিল পছন্দ পছন্দ করার মতো। মাত্র কিছুদিন হলো সে সেন্ট হার্স্ট থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে। এরই মধ্যে বিয়েটাও তার সম্পন্ন হয়ে গিয়েছে। বিয়ের মাত্র 1 মাসের মধ্যে শেখ মুজিব ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে জামাল ও মেজরদের বন্দুকের শিকার হলো। মিলিটারির সবকিছুতেই শেখ মুজিবের দারুণ ঘৃণা জন্মে গিয়েছিল। তিনি দুই মিলিটারি এক নায়ক কর্তৃক চরমভাবে নির্যাতিত হয়েছিলেন। তারা হচ্ছেন ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং জেনারেল ইয়াহিয়া খান। আইয়ুব খান 1958 সালে 7ই অক্টোবর ক্ষমতা দখল করেন এবং ওই একই দিনে শেখ মুজিবকেও গ্রেফতার করেন। আইয়ুব পরবর্তী 10.5 বছর ব্যাপী একনায়কতন্ত্রের পুরো সময়টা মুজিব জেলের নির্জন প্রকোষ্ঠে কাটিয়ে দিলেন। পরে 1968 সালে রাজনৈতিক কার্যকলাপের জন্য পুনরায় মুজিবকে ডিটেনশন দেওয়া হয় এবং ঢাকায় কুখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে প্রধান আসামির অভিযোগে অভিযুক্ত করা হয়। তদানীন্তন পূর্ব পাকিস্তান ভারতের সঙ্গে একীভূত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে মুজিবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। যা হোক, এটা পরে প্রকাশিত হয়েছে। এটা আসলে মুজিবনগরের যে ষড়যন্ত্র, এটা সত্যিই সংগঠিত হয়েছিল। এই অভিযোগ ছিল মৃত্যুদণ্ডের অভিযোগ। কিন্তু আইবের বিরুদ্ধে দেশব্যাপী গণ অভ্যুত্থানের প্রচন্ড চাপের কারণে মুজিব ওই যাত্রায় ফাঁসি থেকে রেহাই পেলেন। 1968 সালে আইয়ুব বাধ্য হলেন তার বিরুদ্ধে অভিযোগ স্থগিত রাখতে। মুজিবকে ডেকে নিলেন কনফারেন্স টেবিলে। 1971 সাল, ভয়ঙ্কর মুক্তির লড়াই শুরু হয়ে গেছে। ইয়াহিয়া খান মুজিবকে বন্দি করে নিয়ে গেল তার দেশে। মুজিব প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চললেন। একটি বিশেষ সামরিক আদালতে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। মুজিবের প্রিজন সেল এর পাশেই একটা কবর খনন করা হলো। মুজিব কবর দেখে দেখে জীবনের শেষ মুহূর্তটি প্রতীক্ষায় প্রহর গুনছেন। পরম সৌভাগ্যের খবর, ওই রাতেই যুদ্ধবিরতি ঘোষিত হলো। মুজিব প্রতি জেলার মুজিব প্রতি জেলারের মায়া হলো। জেলার জানতে পারলো ইয়াহিয়া খানের পদত্যাগ অত্যাসন্ন। দেরি না করে চুপি চুপি মুজিবকে তার ব্যক্তিগত কোয়ার্টারে নিয়ে গেল। মুজিব সেই মায়াময় যে মুজিবকে সেই মায়াময় জেলার তার নিজ ঘরে দুদিন লুকিয়ে রাখলো। অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের স্থলাভিষিক্ত হলেন। ভুট্টোকে শেখ মুজিবের ফাঁসির আদেশ কার্যকর করতে অনুরোধ করা হলে তিনি তা অস্বীকার করলেন। 2 সপ্তাহ পরেই মুজিব মুক্তি পেয়ে লন্ডন হয়ে দেশে ফিরে এলেন। যে তাকে জীবন বাঁচিয়েছিল সে জেলারকে মুজিব কখনো ভুলেননি। 1974 সালের জুন মাসে ভুট্টো ঢাকায় এলে মুজিব ওই লোকটিকে তার ব্যক্তিগত অতিথি হিসেবে দাওয়াত করেছিলেন। মুজিব সেনাবাহিনীর প্রতি ঘৃণা নিয়েই কবরে গেলেন। শেখ মুজিবের মন্ত্রীবর্গ ও অন্যান্য সিনিয়র আওয়ামী লীগাররাও শেখ সেনাবাহিনীর প্রতি একই ধারণা পোষণ করত। এই সেনাবাহিনীর লোকেরা নিজেদের জীবন বিপন্ন করে যখন যুদ্ধক্ষেত্রে ব্যস্ত, তখন আওয়ামী লীগাররা নিরাপদে কলকাতায় বসে দিন কাটাচ্ছিল। মুজিবের বোঝা উচিত ছিল এই সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সাথে এই নতুন দেশ জন্মের পেছনে সক্রিয় ভূমিকা পালন করেছিল। কিন্তু সেনাবাহিনী অন্যান্য মুক্তিযোদ্ধাদের ন্যায় ক্ষমতা চায়নি। মুজিবের প্রতি পরিপূর্ণ আনুগত্য তারা দেখিয়ে আসছিল। মুজিব আর তার মন্ত্রীবর্গ সেনাবাহিনীর ভূমিকা সম্বন্ধে উদাসীন হয়ে পড়লেন। দেশ পরিচালনার দায়িত্বভার নেওয়ার পর 1 মাস যেতে না যেতেই তিনি ভারতের সঙ্গে 25 বছর মেয়াদী এক মৈত্রী এবং পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। ভারতের সাথে একটা মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তিটা হলো, শুনে খুব হাসি পাবে এবং দুঃখও লাগবে, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য ভারতের সহযোগিতা কামনা করা হয়েছিল। সুতরাং ওই চুক্তির মাধ্যমে দেশের জন্য একটা কার্যকারী সেনাবাহিনীর প্রয়োজনীয়তা নেই বলেই ধরা হলো। সেনাবাহিনীকে কমিয়ে ফেলা হলো এবং প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ
সংক্ষিপ্ত করা হলো। সেনাবাহিনী কেবল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার বাহন হিসেবে পরিগণিত হলো, অর্থাৎ একদম পাওয়ারলেস সেনাবাহিনী, মেরুদণ্ডহীন সেনাবাহিনী একটা ছিল। 1974 ফেব্রুয়ারি মাসে শেখ মুজিব নিজেই আমাকে বলেছিলেন তিনি একটা শক্তিশালী সেনাবাহিনী গঠনের বিরুদ্ধে। আমরা পাকিস্তানি সেনাবাহিনীর মতো একটা দানব সৃষ্টি করতে চাই না। বা শেখ মুজিব চেয়েছিলেন সেনাবাহিনীকে নিঃশেষ করে দিতে, কিন্তু ঘটনাচক্রে তা আর হয়ে উঠল না। একটা ঘটনার কথা বলি। 1973 অক্টোবর মাস, আরব ইসরায়েল যুদ্ধ চলছে। আরবদের পক্ষে সমর্থনের নিদর্শন স্বরূপ বাংলাদেশ সরকার কিছু একটা দেখানোর জন্য উদ্বিগ্ন হয়ে উঠল। সিদ্ধান্ত হলো মিশরে চা পাঠানো হবে। যুদ্ধের সময় অস্ত্র এবং অস্ত্রের প্রয়োজন অত্যন্ত বেশি হলেও বাংলাদেশের পক্ষে তা উপহার দেওয়া সম্ভব নয়। বিধায় মুজিব বিমান ভর্তি উৎকৃষ্ট মানের বাংলাদেশি চা মিশরে পাঠিয়ে দিলেন। মিশর এ উপহার অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করলো। শেখ কেবল শেখ মুজিবই নন, অন্য কেউই চিন্তাও করতে পারেনি এই উপহার প্রদানের ঘটনাটি পরোক্ষভাবে তার জীবনের বিগান্ত নাটকের অবতারণা করবে। যুদ্ধ শেষ হয়েছে, প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বাংলাদেশের আন্তরিক উপহারের কথা ভুলেননি। এর পরিবর্তে তিনি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে একটি চমৎকার উপহার প্রদানের সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন বাংলাদেশে তেমন উল্লেখযোগ্য অস্ত্রশস্ত্র নেই। ওই সময় কায়রোর কাছাকাছি মরুভূমিতে বহু সংখ্যক T-54 ট্যাঙ্ক বহর সাজানো ছিল। প্রেসিডেন্ট সাদাত তা থেকে 30টি ট্যাঙ্ক বাংলাদেশে উপহার পাঠাবেন বলে স্থির করলেন। 1974 সালের বসন্তকালে ওই প্রস্তাব শেখ মুজিবকে জানানো হলো। ওই প্রস্তাব তার মনে ভীতি সঞ্চার করল। তিনি ট্যাঙ্ক বহর উপহার হিসেবে গ্রহণ করতে উৎসাহ দেখাতে পারলেন না। সেনাবাহিনীর ব্যাপারে তার চিন্তা ভাবনা এই উপহারকে এক কটাক্ষ বলে মুজিব মনে করলেন। অবশেষে পররাষ্ট্র দপ্তর ও মন্ত্রীবর্গ তাকে বোঝাতে সক্ষম হলেন যে আনোয়ার সাদাত এর এই শুভেচ্ছা উপহার কোনো বিবেচনাতেই তিনি ফিরিয়ে দিতে পারেন না। 1974 সালের জুলাই মাসে 30টি T-54 ট্যাঙ্ক এবং 400 রাউন্ড ট্যাঙ্ক এর গোলা বাংলাদেশে এসে পৌঁছায়। ফার্স্ট বেঙ্গল ল্যান্সার্স বাংলাদেশের একমাত্র সাঁজোয়া রেজিমেন্ট। ওই রেজিমেন্টের মেজর ফারুক রহমান ট্যাঙ্কগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। মেজর ফারুক তখন সরকারিভাবে রেজিমেন্টের উপ অধিনায়ক, কিন্তু অস্ত্রশস্ত্রের ব্যাপারে তার চেয়ে বেশি অভিজ্ঞ আর কোনো অফিসার ওই রেজিমেন্টে ছিল না। সুতরাং ট্যাঙ্কগুলো কার্যকরী ভাবে তার নিয়ন্ত্রণাধীন চলে এলো। 1 বছর পর ফারুক এই ট্যাঙ্কি মুজিবের বাড়িতে নিয়ে যায় এবং তার বিরুদ্ধে ব্যবহার করে পাল্টে দেয় বাংলাদেশের গতিধারা। কিন্তু তার আগে শেখ মুজিব সেনাবাহিনীর বিকল্প হিসেবে জাতীয় রক্ষী বাহিনী নামে একটা প্যারামিলিটারি বাহিনী গঠন করলেন। ওই বাহিনীর সকল সদস্যই মুজিবের ব্যক্তিগত আনুগত্য স্বীকার করে শপথ গ্রহণ করত। এই বাহিনীর নামটা খুব শ্রুতিমধুর হলেও আসলে এই বাহিনী ছিল এক ধরনের প্রাইভেট আর্মির মতো, এবং হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে খুব একটা তফাৎ ছিল না এদের। প্রাথমিকভাবে রক্ষী বাহিনীকে পুলিশের সাহায্যকারী শক্তি হিসেবে গঠন করা হয়। মুক্তি বাহিনীর পুরনো সদস্যদের মধ্য থেকে বাছাই করা 8,000 লোক নিয়ে রক্ষী বাহিনীর ভিত্তি স্থাপিত হয়। মুজিবের বিরোধিতা দিন দিন বাড়তে থাকলে তিনি সেনাবাহিনীর সঠিক বিকল্প হিসেবে রক্ষী বাহিনীর সংখ্যা বাড়িয়ে 25,000 সদস্যে উন্নীত করেন। তাদেরকে মিলিটারি ট্রেনিং, আর্মি স্টাইলে পোশাক, স্টিল হেলমেট এবং আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হয়। এর অফিসার বৃন্দের প্রায় সকলেই ছিল রাজনৈতিকভাবে একই মতাদর্শের সমর্থক। এই বাহিনীকে খোলাখুলিভাবে মুজিব আর আওয়ামী লীগের শত্রু, এমনকি সমালোচকদের নিধনকর্মে ব্যবহার করা হচ্ছিল। এক সময় রক্ষী বাহিনী জনসাধারণের মনে প্রকম্পিত সন্ত্রাসের সৃষ্টি করতে সক্ষম হয়।
রক্ষী বাহিনী কর্তৃক সংগঠিত হত্যা, খুন আর নির্যাতনের বহু প্রমাণ রয়েছে। 1974 সালের মে মাসে 17 বছরের এক দামাল ছেলের উপর রক্ষী বাহিনী চরম নির্যাতন চালায়। 4 দিন নির্যাতনের পর ছেলেটি লাপাত্তা হয়ে যায়। আইনের আওতা বহির্ভূত কার্যকলাপের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রক্ষী বাহিনীকে দোষী বলে চরম তিরস্কার করে। সুপ্রিম কোর্ট দেখতে পায় যে রক্ষী বাহিনী কোনো নিয়ম কানুন, আইন কানুন, নিয়ম পদ্ধতি ইত্যাদি কিছুই মেনে চলতো না। এমনকি গ্রেপ্তারের গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদের কোনো রেজিস্টারও তাদের ছিল না। কোর্টের তিরস্কারের জবাবে মুজিব এদের ওই সকল কাজে হস্তক্ষেপ না করার জন্য সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করলেন। আহা, কি একটা অবস্থা! এটা সন্ত্রাসী বাহিনী দেশ জুড়ে চালিয়ে দেওয়া হলো এবং সুপ্রিম কোর্ট যে তিরস্কার করছে এই জন্য সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করে দেওয়া হলো। 1973 সাল, স্বাধীনতার দ্বিতীয় বছর। আওয়ামী লীগের দুর্নীতি, কালোবাজারি, চোরাচালান এবং আর রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে গণ অসন্তোষ রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি করলো। মুজিব তার রক্ষী বাহিনী আর সশস্ত্র রাজনৈতিক কর্মীদের দিয়ে তা প্রতিহত করছিলেন। পক্ষে বিপক্ষে চতুর্দিকে কেবল অস্ত্র আর অস্ত্রের ঝনঝনানি। সাধারণ মানুষের মাঝে করুণ নিরাপত্তাহীনতা। ব্রিগেডিয়ার মঞ্জুর তখন যশোহর ব্রিগেড কমান্ডার। তার মতে সে প্রায় 33,000 অস্ত্র এবং প্রায় 38 লাখ গোলা তার অধীনস্থ 6টি জেলা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। 1973 সালের শেষ নাগাদ বাংলাদেশে কেবল রাজনৈতিক হত্যার সংখ্যা 2,000 অতিক্রম করে। শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল ছিল অত্যন্ত বদমেজাজ। বাবার মতো সেও বাংলাদেশকে তার ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করত। তার পরিবার বা দলের সমালোচনা বা বিরুদ্ধাচরণকে কামাল রাষ্ট্রদ্রোহিতা বলে মনে করত। শেখ মুজিব হয়তো তার ছেলের কিছু কাণ্ডকীর্তি পছন্দ করতেন না, কিন্তু তবুও তিনি তাকে মুক্ত বেরঙ্গের মতো ডানা মেলে বাংলার আকাশে যথেচ্ছা ঘুরে বেড়ানোর স্বাধীনতা দিয়ে রেখেছিলেন। মাওপন্থী সরবরাহ পার্টির নেতা সিরাজ শিকদার ছিল কামালের জন্য এক বিষধর সাপ। উল্লেখযোগ্য যে এই সিরাজ শিকদার তার দলবল নিয়ে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করেছে 1971 সাল। কিন্তু স্বাধীন দেশে নীতির প্রশ্নে সিরাজ শিকদার হয়ে গেল শেখ মুজিবের ঘোরতর শত্রু। 1972 সালে সিরাজ শিকদার ও তার অনুসারীরা মিলে মুজিব বিরোধী পোস্টার দিয়ে ঢাকা শহরকে ছেয়ে ফেলে। এবছর স্বাধীনতা দিবসেও তা করা হবে বলে গোয়েন্দা বিভাগ খবর দিল। কামাল তা প্রতিহত করবে বলে সিদ্ধান্ত নিল। 15 ডিসেম্বর 1972 রাত গভীর হয়ে আসছে। শেখ কামাল তার সঙ্গী সামন্ত নিয়ে একটি মাইক্রো বাসে করে সিরাজ শিকদারের খুঁজে বেরিয়ে পড়েছে। হাতে তাদের স্ট্যান গান আর রাইফেল। ঢাকা পুলিশের, চিন্তা করেন, স্ট্যান গান, রাইফেল এগুলা থাকার কথা হচ্ছে বাহিনীর কাছে, নিরাপত্তা বাহিনীর কাছে, কিন্তু তাদের কাছে স্ট্যান গান আর রাইফেল। ঢাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ পুলিশ সুপার মাহবুবের অধীনে একই কাজের জন্য জন্য উপর থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছিল। কামালেরা জানতো না শিকার খোঁজার করতে পালায় পথিমধ্যে দুদল সামনাসামনি হয়ে গেল। ওই পুলিশের স্কোয়াডটি সার্জেন্ট কিবরিয়ার নেতৃত্বে একটা টয়োটা গাড়িতে সিরাজ শিকদারের তল্লাশি চালাচ্ছিল। মাইক্রোবাসে অস্ত্রধারী দল দেখতে পেয়ে পুলিশ কারটি তাদের অনুসরণ করতে লাগলো। কিবরিয়া ভাবলো শিকদার গ্যাং এর সন্ধান পেয়ে গেছে। অন্যদিকে মাইক্রোবাসের কামালরা ভাবলো শিকদারের লোকেরা টয়োটাতে রয়েছে। এক সিনেমাটিক কাহিনী আর কি। বাংলাদেশ ব্যাংকের সামনে এসে একদল অন্য দলের উপর চড়াও হলো। গুলি বিনিময়ের পালায় শেখ কামালের গলায় গুলিবিদ্ধ হলো। সামান্যের জন্য তার শ্বাসনালী রক্ষা পেল। গলার ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলে কামাল মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়ে চিৎকার করে বলতে লাগলো, আর গুলি ছিল না, আমি কামাল, আমি কামাল। তাদের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কয়েকজন পুলিশ কামালকে পিজি হাসপাতালে নিয়ে গেল। আতঙ্কিত সার্জেন্ট কিবরিয়া এরই মধ্যে ঢাকার ডেপুটি কমিশনার আবুল হায়াতের বসায় চলে এসেছে। সে ডেপুটি কমিশনারকে বলল, আমরা এক মারাত্মক ভুল করে ফেলেছি। স্বর্গকে আমাদের মাথার উপর এনে দাঁড় করিয়েছি। হায়াত অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন অফিসার। অবস্থা দৃষ্টে সে আর এক মুহূর্ত বিলম্ব না করিয়ে
না ঘটিয়ে সোজা বঙ্গভবনে বঙ্গবন্ধুর নিকট চলে গেল। অবশ্য এর আগে সে নিশ্চিত হয়ে নিল যে কামাল তখনও বেঁচে আছে। ঘটনায় মুজিবের প্রতি ক্রিয়া শুনে ডেপুটি কমিশনার আশ্চর্য হলো। পরিষ্কার প্রতীয়মান হচ্ছিল যে আবারও নিজ হাতে আইন তুলে নেওয়ার ব্যাপারে কামালের প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি বললেন, তাকে মরতে দাও। হ্যাঁ, তাকে মরতে দাও। মরুক। পুলিশের ব্যাপারে কি জিজ্ঞেস করা উচিত? জিজ্ঞেস করলে মুজিব তাকে তাদের কাজে ফিরে যেতে নির্দেশ দিলেন। তিনি আরো বললেন, তাদের ভয়ের কোনো কারণ নেই, আর যাই ঘটুক অন্তত সেই ঘটনায় তিনি তার কথা রেখেছিলেন। সেই ঘটনায় তিনি তার কথা রেখেছিলেন, অর্থাৎ তার ছেলের কে যে গুলি করেছিল তাকে কোনো শাস্তির আওতায় আনেননি। ডেপুটি কমিশনার থেকে প্রাপ্ত খবরের সূত্র ধরে আমার বন্ধু জাকারিয়া চৌধুরী আমাকে জানিয়েছিল যে শেখ মুজিব তারপর দুদিন পর্যন্ত তার ছেলে কামালকে হাসপাতালে দেখতে যাননি। বাংলাদেশের সেনাবাহিনীর দুই মেজাজি যুবক, মেজর ফারুক আর মেজর রশিদ, তারা তাদের নিজেদের পেশাগত দক্ষতার জন্য একটু দাম্ভিকও ছিল বটে। সশস্ত্র বাহিনীর প্রতি মুজিবের অনীহার কারণে তাদের ভবিষ্যৎ শিখে ওঠার ধারণা তাদের মনে বাসা বেঁধে ফেলেছিল। ফারুক ফার্স্ট বেঙ্গল ল্যান্সার্স এর উপ অধিনায়ক। বেঙ্গল ল্যান্সার্স দেশের একমাত্র ট্যাঙ্ক রেজিমেন্ট। 1974 সালের মাঝামাঝি নাগাদ এ রেজিমেন্টের সাঁজোয়া বহরে মাত্র 3টি সেকালে ধরনের ট্যাঙ্ক ছাড়া আর কিছুই ছিল না। আর মেজর রশিদ ঢাকায় অবস্থানরত দ্বিতীয় ফিল্ড আর্টিলারির অধিনায়ক। ফারুক এবং রশিদ উভয়েই 1946 সালে জন্মগ্রহণ করেন। ওরা দুজনেই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং ভাইরা ভাই। দুজনে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি এইচ খানের দুই কন্যাকে বিয়ে করে। এইচ খানের বড় ভাই কে খান পাকিস্তান সরকারের আমলে শিল্পমন্ত্রী ছিলেন। ওরা থাকতো ঢাকার সেনানিবাসের দুই পাশাপাশি বাংলায়। বিকেলে একত্র একত্রে সকলে বসে সময় কাটানোর জন্য গাল গল্প করত। বন্ধুত্ব আর উম, ওই রকম বন্ধনের জন্যই ওরা তাদের বিদ্রোহের ব্যাপারে একজন আর একজনকে এমন ভাবে বিশ্বাস করত, অথচ ব্যক্তিত্বের দিক দিয়ে দুই মেরুতে অবস্থান করত। পারিবারিক ঐতিহ্যও দুজনের দুরকম। ফারুকের পুরা নাম দেওয়ান ইশরাতুল্লাহ সৈয়দ ফারুক রহমান, বাঙালি সমাজের উচ্চ স্তরের পরিবার। তার পূর্বসূরি বাঙালি সেনাবাহিনীর অফিসার ছিল। রাজশাহীর বিশিষ্ট পীর বংশে তার জন্ম। ফারুক তার বাপের দিক থেকে আরব সৈয়দ বংশের এবং মায়ের দিক থেকে ময়মনসিংহের জামালপুর অঞ্চলের এক জমিদার বংশের দাবি করে। ডক্টর আর মল্লিক তদানীন্তন অর্থমন্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। সৈয়দ নজরুল ইসলাম মুজিব জেলে থাকাকালীন বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট। সৈয়দ আতাউল সৈয়দ আতাউর রহমান খান তদানীন্তন পূর্ব পাকিস্তানের চিফ মিনিস্টার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং মেজর জেনারেল খালেদ মোশাররফ ইত্যাদি গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তাদের ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক বিদ্যমান। ফারুকের পিতা মেজর সৈয়দ আতাউর রহমান সেনাবাহিনীর ডাক্তার ছিলেন। ফারুক তার বাবা মায়ের 3 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। বিমান চালনায় তার আগ্রহ ছিল প্রচন্ড। মাত্র 17 বছর বয়সে সে ফ্লাইং ক্লাবের বিমান চালনার লাইসেন্স পায়। কিন্তু পাকিস্তানের বিমান বাহিনীতে যোগদান করতে ব্যর্থ হয়ে সে ব্রিস্টল বিশ্ববিদ্যালয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়। কিন্তু 1966 সালে বিলেতে যাত্রার আগে 1965 সালের বসন্তকালে কচ্ছের রান এলাকা নিয়ে যায় ভারতের সঙ্গে পাকিস্তানের নিয়ে যাওয়ায় নিয়ে ভারতের সঙ্গে কচ্ছের রান এলাকা নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের শত্রুতা শুরু হয়ে যায়। পরিণামে দুই দেশের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই সময় সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেয়। রিসালপরস্ত পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেওয়ার পূর্বে তার মায়ের দিক থেকে অসম্মতি থাকলেও পরে পিতার সম্মতিক্রমে সে যোগ দেয় সেনাবাহিনীতে। রিসালপুর মিলিটারি একাডেমি থেকে চূড়ান্ত পরীক্ষায় ফারুক 300 ক্যাডেটের মধ্যে চতুর্থ স্থান লাভ করে স্নাতক হন। ওই সময়
পাকিস্তানের মিলিটারি একাডেমির প্রশিক্ষক ছিলেন মেজর জিয়াউর রহমান এবং মেজর খালেদ মোশাররফ। তাদের উভয়ে তাদের রেজিমেন্ট তাকে বেঙ্গল রেজিমেন্ট যোগ দিতে বললেও সে শেষ পর্যন্ত ল্যান্সার্স রেজিমেন্টে যোগদান করে। পরবর্তীতে ফারুক শিয়ালকোটে অবস্থান করে 31তম ক্যাভা ক্যাভালরিতে ভর্তি হয়ে আসে। 1970 সালে ফারুক ক্যাপ্টেন পদে উন্নীত হয়। তার বয়স 24 বছর। ওই সময় কৌশলগত সাঁজোয়া কোর্সে ফারুক বি+ পেয়ে প্রথম স্থান অধিকার করে। এতে তার ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ পথ খুলে যায়। 1970 সালের অক্টোবর মাসে ক্যাপ্টেন ফারুক পাকিস্তানের সেনাবাহিনীর হয়ে হয়ে তেলে সমৃদ্ধ দেশ আবু ধাবিতে সেকেন্ড সেটেলমেন্টে যায় এবং তথায় আর্মড রেজিমেন্টের স্কোয়াড্রন কমান্ডার হিসেবে যোগ দেয়। আবু ধাবির সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ কাজে পাকিস্তান চুক্তিবদ্ধ ছিল। যুবক ট্যাঙ্ক কমান্ডার এর জন্য এই সময়টা ছিল অত্যন্ত আনন্দের। সরকারি কাজের পরে তার হাতে প্রচুর সময় থেকে যেত। ওই সময়টা সে স্টেরিওতে গান শুনে আর মরুভূমিতে ফাঁকা রাস্তায় নিজের কেনা গাড়ি চালিয়ে কাটিয়ে দিত। 1975 সালের জুন মাসের মাঝামাঝি ফারুক ব্রিটিশ অফিসার্স মেসে অবস্থান করছে। ব্রিটিশ খবরের কাগজের একটা বান্ডিল তার হাতে পেয়ে গেল। এরই মধ্যে সানডে টাইমস পত্রিকাটিও ছিল। ওই পত্রিকাটি বাংলাদেশ সংগঠিত পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার উপর আমার লেখা একটি পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছিল। এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তার চাচা নুরুল কাদেরের কাছ থেকে পাকিস্তান বাহিনীর হত্যাকাণ্ডের বিবরণ সম্বলিত একটা চিঠি পেয়ে যে বাংলাদেশের চরম দুর্যোগময় পরিস্থিতির সত্য উপলব্ধি করলো। ফারুক জাতীয়তাবাদী চেতনার এক নিষ্ঠাবান যুবক। পরিস্থিতির উপর গভীরভাবে চিন্তা ভাবনা করে ফারুক সিদ্ধান্ত নিল সে আর এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করবে না। 1971 সালে 12 নভেম্বর একটা একটা মাত্র ব্যাগে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঢুকিয়ে তার নিজ গাড়িতে চড়ে সোজা একেবারে দুবাই বিমানবন্দরে চলে এলো। নিজের শখ করে কেনা গাড়িটা ছেড়ে সে বৈরুতের পথে প্রথম ফ্লাইট ধরে বসলো। তারপর লন্ডন হয়ে বাংলাদেশে। চট্টগ্রামের কাপ্তাই হ্রদ মনোরম দৃশ্যের লীলাভূমি। এই কাপ্তাই হ্রদের পাড়ে সমুদ্রের সমারোহে বনভোজনের আনন্দে মেতে আছে একটি দম্পতি, মেজর রশিদ তার স্ত্রী টিঙ্কু। প্রাকৃতিক সৌন্দর্যকে ম্লান করে দিয়েছে এক ডানাকাটা পরী। দম্পতিটির আনন্দ রস আরো গাঢ় করে তুলছিল। সেই অসম সুন্দরী তরুণী উর্মির নাম ফরিদা রশিদের শ্যালিকা। এই প্রথম ফরিদা ফারুকের নজরে পড়ল। ফরিদার সৌন্দর্য, শিষ্টাচার আর নীরব মোহিনী শক্তিতে ফারুক মোহিত ও অভিভূত হয়ে পড়ল। ফারুক নিজস্ব ভঙ্গিতে রশিদকে জানালো, আমি ফরিদাকে বিয়ে বিয়ে করতে চাই। তোমাকে অবশ্যই এর ব্যবস্থা করে দিতে হবে। রশিদ তাই করলো। 1972 সালের 12ই আগস্ট ফারুক ফরিদার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে ফারুক আর রশিদের সম্পর্ক যেন আরো নিবিড় হয়ে উঠলো। একজন যেন আরেকজনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়ালো। দুই মেজরের পরিচয় রিসালপুরের পাকিস্তানের মিলিটারি একাডেমিতে। ফারুক ছিল এক ব্যাচ সিনিয়র, তবুও দুজনের ক্যাফেটেরিয়াতে প্রচুর গাল গল্পে মেতে থাকতো। কারণ প্রচুর পাঞ্জাবি আর পাঠান অফিসার ক্যাডেট এর মাঝে এরা ছিল বাঙালি। রশিদের খুব বেশি কথা বলতো না রশিদ রশিদ খুব বেশি কথা বলতো না, আর ফারুক ছিল একজন ভালো শ্রোতা। কুমিল্লার দাউদকান্দি শহরের মাঝামাঝি অবস্থিত একটি গ্রাম নাম সরফরিয়া রশিদের জন্ম, এবং তার পিতা একজন প্রাইমারি স্কুল শিক্ষক। রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে 1965 সালে পাক ভারত যুদ্ধ বেঁধে যায়। দেশাত্মবোধের চেতনায় অনুপ্রাণিত হয়ে সে যোগদান করে পাকিস্তান সেনাবাহিনীতে। পাকিস্তানের মিলিটারি একাডেমি ট্রেনিং শেষে রশিদ বেঙ্গল রেজিমেন্টে পোস্টিং চাইলে তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারিতে কমিশন দেওয়া হয়। ওই রেজিমেন্ট তখন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বানুতে অবস্থানরত ছিল। 1968 সালে রশিদ ক্যাপ্টেন পদে উন্নীত হয়ে স্বল্পকালীন ছুটি নিয়ে ঢাকাতে বেড়াতে আসে। সেই সময়ে তার এক চাচার সহযোগিতায় চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি এস এইচ খানের
শ্রেষ্ঠ কন্যা জুবাইদা টিঙ্কুকে বিয়ে করে। বিয়ের পর রশিদ তার স্ত্রীকে নিয়ে বানুতে চলে যায় এবং এখানেই তার দুই কন্যার প্রথমটি জন্মগ্রহণ করে। 1970 সালে অল্প কদিনের জন্য 1970 সালে অল্প কদিনের জন্য রশিদ খুলনায় অবস্থিত পূর্ব পাকিস্তান রাইফেলস এ বদলি হয়ে আসে। ওই সময় 1 লক্ষ টাকা সহ এক সিপাহীকে চোরাচালানদের কাছ থেকে ঘুষ গ্রহণের সন্দেহে গ্রেপ্তার এবং চোরাচালানিকে হাতে নাতে ধরে ফেলার পরপরই তাকে আবারও ওই আর্টিলারি ইউনিটে ফেরত পাঠানো হয়। 1971 অর্থাৎ ঘুষ ধরলো কেন, এটি তার অপরাধ। হ্যাঁ, চোরাচালানি ধরলো কেন, এটি তার অপরাধ। তাকে আর্টিলারি ইউনিটে ফেরত পাঠানো হয়। 1971 সালে মার্চ মাসে রশিদের আর্টিলারি ইউনিট কাশ্মীরের হাজিরায় অবস্থান করছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত রেডিওর খবরে পূর্ব পাকিস্তানের ভয়াবহ চিত্র তার মনে সাংঘাতিক রেখাপাত করে। রশিদ সিদ্ধান্ত নিল সে পাকিস্তানের সেনাবাহিনী থেকে পালিয়ে চলে যাবে। রশিদ পিতামাতার অসুস্থতার কারণ দেখিয়ে 10 দিনের ছুটি চেয়ে এক দরখাস্ত পেশ করে। অপেক্ষা করতে করতে অবশেষে 2রা অক্টোবর 1971 তার ছুটি মঞ্জুর হয়। স্ত্রী কন্যাকে নিয়ে সে ঢাকায় চলে আসে। স্ত্রী কন্যাকে চট্টগ্রামের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়ে সে 29 অক্টোবর ভারত আগরতলায় চলে যায়। জিয়াউর রহমান রহমানের জেড ফোর্সের সঙ্গে সংযুক্ত একটি মুক্তিবাহিনী দলের সঙ্গে ডিসেম্বরের প্রথম দিকে সিলেট সীমান্ত দিয়ে পুনরায় সে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। ওই দলটির নাম দেওয়া হয়েছিল মুক্তিবাহিনী হাউ ইটজার ব্যাটারি। স্বাধীনতার পর এই ব্যাটারিকেই দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট হিসেবে উন্নত করা হয়, আর মেজর খন্দকার আব্দুর রশিদ হলো তার কমান্ডিং অফিসার। ফারুক আর রশিদ অন্যান্য বাঙালিদের অফিসারদের মতো স্বাধীন দেশের উপর অনেক উচ্চাশা পোষণ করত। ওরা চরম জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ছিল এবং দেশ স্বাধীন হওয়ায় গর্ববোধ করছিল। কিন্তু স্বাধীনতার প্রথম কয়েক বছরে তাদের কার্যকলাপ দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। অথচ শেখ মুজিবই তা ওইভাবে দেখলেন না। পাকিস্তানি জেলের তিক্ত অভিজ্ঞতা তার মনে সেনাবাহিনীর প্রতি সন্দেহ আর ভীতির বীজ উত্তপ্ত হয়ে গিয়েছিল। পাকিস্তান সেনাবাহিনীর মতো একটা দানব যেন পুনঃসৃষ্টি না হতে পারে তার সকল ব্যবস্থাই তিনি করেছিলেন। আর শেষ পর্যন্ত সেই ভীতি তাকে তার ধ্বংসকে ত্বরান্বিত করেছিল। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, প্রায় 1 ঘন্টা আপনারা ধৈর্য সহকারে শুনলেন। আসলে এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি পর্যায়ক্রমে পাঠ করতে পারি। কমেন্ট করে অনুপ্রাণিত করবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাকে তা শিখিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।